নমস্কার, আমি বিপ্লব হালদার, ট্রেডজেট একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকের টপিকটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমাদের এই যে ফান্ডামেন্টাল সিরিজে অর্থাৎ স্টক ফান্ডামেন্টাল সিরিজের আজকে সেকেন্ড ডে অর্থাৎ দ্বিতীয় দিনের ভিডিও। আমরা পাওয়ার ফিন কর্পোরেশন অর্থাৎ পিএফসির আজকে অ্যানালাইসিস করব। পিএফসি একটা ফাইন্যান্স কোম্পানি। এটা মূলত ইলেকট্রিক যে সেক্টর, সেই সেক্টরে এরা ফাইন্যান্স করে। মোটামুটি আমরা সেটাই দেখব যে এটা কীভাবে কাজ করে, কোথায় ফাইন্যান্স করে, কীভাবে কী আছে এর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সেগুলো আমরা একটু দেখব। আমরা স্টেপ বাই স্টেপ স্টকটা দেখার জায়গায় তৈরি করছি বা বোঝার চেষ্টা করছি। দেখুন আমাদের ডিসপ্লেতে একটা পিপিটি শো হচ্ছে। পিপিটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের টোটাল স্টকটা অ্যানালাইসিস করব। প্রথমত দেখুন পাওয়ার ফিন কর্পোরেশন লিমিটেড। এই পাওয়ার ফিন কর্পোরেশন লিমিটেড এটা কি? দেখুন এখানে আপনার পাওয়ার ফিন কর্পোরেশন হলো একটি ভারতের প্রধান পাবলিক সেক্টর আর্থিক প্রতিষ্ঠান। বিদ্যুৎ খাতে এটা আর্থিক সহায়তা প্রদান করে। 1986 সালে এটা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ পিএফসি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। মোটামুটি এখান থেকে আমাদের একটা আইডিয়া পাওয়া গেল। তবে এটা প্রধানত বিদ্যুৎ উৎপাদন এবং সংক্রমণ এবং বিতরণের প্রকল্পের জন্য অর্থায়ন করে, অর্থাৎ অর্থ প্রদান করে। এক্ষেত্রে আপনার বিদ্যুৎ উৎপাদন এবং যে ট্রান্সমিটার মানে লাইন যেগুলো তৈরি হয়, ঠিক আছে, সেইগুলো আপনার করার জন্য এবং বিদ্যুৎ তৈরি করার জন্য যে খরচাগুলো হয় সেই খরচাতে এরা কিন্তু আপনার ফাইন্যান্স অর্থাৎ টাকা ধার দেন এবং সেখান থেকে একটা ইন্টারেস্ট এরা উপার্জন করে, ঠিক আছে। এরপর রেভিনিউ অ্যান্ড প্রফিটেবিলিটি। প্রথমত রেভিনিউ। এই পিএফসি কোম্পানি মূলত বিদ্যুতে আপনার ফাইন্যান্স করে, বিদ্যুৎ জেনারেট এবং ডিস্ট্রিবিউশনে। সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি বিদ্যুৎ ছাড়া এক পাও বা এক মিনিটও আপনি কিন্তু অতিক্রান্ত করতে পারবেন না বা সময় কাটাতে পারবেন না, ঠিক আছে। আপনার এক মিনিট যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আপনি ব্যাপক অস্বস্তিতে পড়বেন। এক্ষেত্রে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট যদি থেকে থাকে সেটা হচ্ছে বিদ্যুৎ, ঠিক আছে। এটা কেন বললাম? কারণ কি আমাদের এই যে ভিডিওটা আপনি দেখছেন না, এটাও কিন্তু কোনো না কোনোভাবে বিদ্যুতের দ্বারাই কিন্তু আপনার কাছে পৌঁছচ্ছে। সুতরাং এই বিদ্যুতের ডিম্যান্ড কোনো দিন কম হবে না। কারণ কি মানুষের যে পরিমাণ বাড়ছে, ঠিক আছে, বা মানুষের যে পরিমাণ নিড বাড়ছে, মানুষ কিন্তু এখন আর সেই 4 ঘন্টা বিদ্যুৎ থাকুক 12 ঘন্টা থাকুক না, বা 12 ঘন্টা থাকুক 12 ঘন্টা না থাকুক, বা আপনার 18 ঘন্টা থাকুক 4 ঘন্টা থাকবে না, এরকম কোনো জায়গায় কিন্তু মানুষ নেই। এখন ম্যাক্সিমাম মানুষ যেহেতু 2-1 ঘন্টা বা কোনো কোনো সময় মানে কারেন্টটা চলে যায়, সেক্ষেত্রে ইনভার্টারও মানুষ কিন্তু ব্যবহার করা শুরু করেছে। এক্ষেত্রে মানুষের কিন্তু 24 ঘন্টায় ইলেকট্রিসিটি প্রয়োজন, ঠিক আছে। সেক্ষেত্রে এর একটা অন্যরকম একটা ডিমান্ড আছে। সেই ডিমান্ডের উপরে দাঁড়িয়ে আমরা যদি এই কোম্পানির মানে ভবিষ্যৎ দেখি, সেক্ষেত্রে কিন্তু রেভিনিউ স্টেবল জায়গায় থাকা উচিত এবং আগামীতে আরও বাড়া উচিত। কারণ কি প্রতিদিন আমাদের কিন্তু নিড বাড়ছে, ঠিক আছে, প্রতিদিন আমাদের নিড বাড়ছে, আমাদের কনজিউম বাড়ছে, ঠিক আছে। আমরা কিন্তু বিদ্যুৎ আস্তে আস্তে দেখুন আমাদের বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আজকে গ্রাম অঞ্চলে প্রধানত বাড়িতে এসি ছিল না, কিন্তু আজকে প্রত্যেকটা গ্রামে দেখুন 10-12টা করে এসি অলরেডি চলে এসছে। পরের বছর আরও বাড়তে পারে, তার পরের বছর আরও বাড়তে পারে। এরকম বিভিন্ন যে বিদ্যুৎ যে সামগ্রী আছে সেগুলো যত বাড়বে, ঠিক আছে, সেক্ষেত্রে কনজিউমও তত বাড়বে। এটা তো মানুষের জীবনে হয়ে গেল। এবং কলকারখানা বলুন বা আদার্স যে কোনো জায়গা বলুন, সেই জায়গায় কিন্তু আপনার বিদ্যুতের প্রয়োজন কিন্তু ব্যাপক পরিমাণ হবে। সেক্ষেত্রে এখানে স্টেবল একটা ইনকাম আছে, রেভিনিউ ইনকাম আছে, ঠিক আছে। এরা মূলত সুদের হার থেকে কিন্তু এরা ইনকামটা করে। প্রফিটেবিলিটি, পিএফসির যে মুনাফার যে জায়গাটা সেটা এখনও পর্যন্ত স্ট্রং আছে এবং এটা কিন্তু উচ্চ নিট মার্জিন, মুনাফা মার্জিন নিয়ে কিন্তু এরা বসে আছে। এখানে আপনার একটা জিনিস আপনি মানে আমি যেটা আগেও বললাম, এটা একটা বিদ্যুৎ কোম্পানিকে ফাইন্যান্স করা কোম্পানি, ঠিক আছে। এক্ষেত্রে যারা বিদ্যুৎ জেনারেট করছে বা যারা এই তারগুলো আপনার বাড়ি অবধি পৌঁছে দিচ্ছে, কোম্পানি অবধি পৌঁছে দিচ্ছে, রেল অবধি পৌঁছে দিচ্ছে, আপনার বিভিন্ন হসপিটাল অবধি পৌঁছে দিচ্ছে, বিভিন্ন যে কলকারখানা আছে বা আরও যারা বড় বড় যে প্রজেক্টগুলো আছে সেই অবধি পৌঁছে দিচ্ছে, ঠিক আছে। মাঠের ভিতর থেকে কানেক্টিভিটি বানাচ্ছে বা রাস্তার ধার দিয়ে কানেক্টিভিটি বানাচ্ছে। এই যে বানানোর জন্যও যে টাকাটা খরচা হচ্ছে এবং ইলেকট্রিক তৈরি করার জন্য যে টাকাটা খরচা হচ্ছে, সেটা কিন্তু এই পিএফসি অর্থাৎ পাওয়ার ফিন কর্পোরেশন এখানে ফান্ডিং করেন, ঠিক আছে। সেক্ষেত্রে এর যে নিট মুনাফা সেটা কিসের থেকে আসছে? আপনার ইন্টারেস্ট থেকে আসছে। এবার এই যে কোম্পানি, এই কোম্পানি একটা স্টেবল জায়গা বা স্টেবল সেক্টরে
তারা বিনিয়োগ করছে, সেক্ষেত্রে মুনাফাটা স্টেবল আসারই কথা। স্টেবল যে মুনাফা আসছে সেখান থেকে এদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ কি এদের মুনাফা এবং মার্জিনটা খুব ভালো এবং স্ট্রং থাকার কথা। সেখান থেকে কোম্পানিটার প্রফিটেবিলিটি মানে অতি অবশ্যই হওয়ার কথা, বা হয়েছে কি না সেগুলো তো আমরা পরে দেখব, তবে স্টেবল থাকার কথা অবশ্যই। ঠিক আছে, একটা মানে যদি ফার্স্ট টাইম কোনো ইমপ্রেশন হয় সেক্ষেত্রে কিন্তু এটাই আমাদের মাথায় আসে, হ্যাঁ কি না, এটাই আমরা একটু বললাম। আর এখানে যে পরিমাণ ঋণ এবং সুদের যে বিষয়টা আছে, ঠিক আছে, সেই সুদের বিষয়টা যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু স্ট্রংলি এই কোম্পানি ম্যানেজ করে। এরপর আসা যাক মার্কেট ক্যাপিটালাইজেশনে। মার্কেট ক্যাপিটালাইজেশন কী কাজে লাগে, প্রথমত আমাদেরকে এটা বুঝতে হবে। একটা কোম্পানির ইনিশিয়াল স্টেজে যখন আমরা ভ্যালুয়েশন করি, ঠিক আছে, বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, প্রথম কাজটা হলো আমার মার্কেট ক্যাপটা খুঁজে বের করা, ঠিক আছে, বা সেই কোম্পানি কত বড় এবং কত দীর্ঘ কোম্পানি সেটা আমাদের বুঝতে হবে। কারণ কি, যখন যে কোনো কোম্পানিতে আমি যখন অ্যানালাইসিস করতে যাব সেটা স্টেবল এবং স্ট্রং কোম্পানির সঙ্গে ভালো মার্কেট ক্যাপ থাকলে সেক্ষেত্রে ম্যানিপুলেশনের জায়গা খুব কম থাকে। এক্ষেত্রে এই স্টকের 1,65,220 কোটি টাকার মার্কেট ক্যাপ আছে। এক্ষেত্রে কোনো একটা ব্যক্তি বা কোনো 10টা ব্যক্তি বা কোনো 100টা ব্যক্তি যদি এই কোম্পানিতে কোনো একটা স্টক ম্যানিপুলেশন করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাকে 1,65,220 কোটি টাকা এখানে ইনভেস্ট করতে হবে, তারপরে সে কিন্তু এই কোম্পানিটা কিনতে পারবে, ঠিক আছে, বা এই স্টকটা ব্যাপকভাবে ম্যানিপুলেশন করতে পারবে। এই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে যে একটা কোম্পানি আমি কত টাকায় কিনতে পারি এবং সেই কোম্পানিটা কত টাকায় বিক্রি হতে পারে, ঠিক আছে। এই যে জায়গাটা ইনিশিয়াল স্টেজ, এই স্টেজটা আমরা যদি পার করতে পারি তাহলে মোটামুটি আমাদের কাছে আগামী পথ একদম ক্লিয়ার হয়ে যায় ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের যে মার্কেট ক্যাপটা একটু এখানে স্ট্রং আছে। এক্ষেত্রে এই টাকাটা যেটা আছে এটা মিড ক্যাপের আশেপাশে আমাদের আসছে, ঠিক আছে, এই স্টকটা, এবং এই স্টকটা স্ট্রং স্টক, ঠিক আছে। স্ট্রং স্টক কেন বললাম, পিএফসি একটা কোম্পানি, এই কোম্পানি মোটামুটি সবাই এর নাম শুনেছে এবং এর যে মার্কেট ক্যাপ সেটাও ভালো, এবং মোটামুটি এই মানে এই সেক্টরে, ঠিক আছে, এটা মার্কেট লিডার, এই সেক্টরে এটা মার্কেট লিডার। এক্ষেত্রে এখানে যে আউটস্ট্যান্ডিং শেয়ার আছে, এই আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে গুণ করতে হবে কিসের, মার্কেট প্রাইসের। তাহলে কি হবে, মার্কেট প্রাইসের সঙ্গে আউটস্ট্যান্ডিং শেয়ারের গুণ করলে যে প্রাইসটা আমরা পাবো সেটাই কিন্তু মার্কেট ক্যাপ, ঠিক আছে। এখানে দেখুন এই মার্কেট ক্যাপ। আচ্ছা যাই হোক, মার্কেট ক্যাপ আমাদের ইনিশিয়াল স্টেজে কী বললাম যে মার্কেট ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ আমার আইডেন্টিফাই করার জন্য প্রয়োজন, এবং ইনিশিয়াল স্টেজে একটা ভালো মার্কেট ক্যাপ সেটা একটা ভালো রিটার্ন স্টক হতে পারে, তাই তো। এটা আমাদের মেন মানে ইস্যু আর কি। যাই হোক, আমরা এটা আমাদের মার্কেট ক্যাপ দেখলাম। এর পরবর্তীতে আমরা আমাদের নেক্সট যে ফান্ডামেন্টাল টার্ম আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখুন এখানে শেয়ার হোল্ডার প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, বাঁ সাইডে দেখার দরকার নেই, ডান সাইডটা দেখুন। এখানে প্রোমোটার হোল্ডিংয়ের কাছে আছে কত, 56%। এই প্রোমোটার হোল্ডিংয়ের কাছে যে 56% আছে, এই 56%টা কিন্তু অ্যাকচুয়াল আপনার মালিকের ইকুইটি, ক্লিয়ার। এক্ষেত্রে এই প্রোমোটার হোল্ডিং যতটা বেশি থাকবে ততটা সেই কোম্পানিতে আমাদের বিনিয়োগ করতে কনফিডেন্স বাড়বে। কারণ কি, প্রোমোটার যারা থাকে তারা কোম্পানির ওনার, এই কোম্পানির ওনার আপনার যদি তার কাছে 10% ইকুইটি থাকে তাহলে তারা কি সেই পরিমাণ কাজ করে কোম্পানিকে সেই পরিমাণ গ্রো করার চেষ্টা করবে, এটা আপনাদের কাছে প্রশ্ন। ধরুন আমি আর আপনি একটা কোম্পানির মালিক, তার 10% ইকুইটি আমার কাছে আছে, আমি সেই কোম্পানির জন্য সেই পরিমাণ খাটনি কি করবো, 90% তো অন্য লোক এখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যাবে, তাহলে আমি 10%-এর মতো কাজ করব, হ্যাঁ কি না। সেটাই হলো এটার বিষয়, যত পরিমাণ প্রোমোটার হোল্ডিং বেশি থাকবে তত পরিমাণ কিন্তু তারা নিজের প্রফিটেবিলিটি বাড়ানোর চেষ্টা করবে। প্রত্যেকটা প্রোমোটার বা প্রত্যেকটা ব্যক্তি নিজের প্রফিটটা ভালো বোঝেন, সুতরাং এখান থেকে কিন্তু প্রোমোটার হোল্ডিংয়ের যে বিষয়টা যত বেশি থাকবে তত কিন্তু প্রোমোটার আরও বেশি প্রফিট জেনারেট করার চেষ্টা করবেন। যাই হোক, এরপরে মিউচুয়াল ফান্ড স্কিম। দেখুন মিউচুয়াল ফান্ড, ইন্ডিয়ান যে মিউচুয়াল ফান্ড হাউসগুলো আছেন তারা কিন্তু এখানে 11.7% বিনিয়োগ করে রেখেছেন। এছাড়া ডোমেস্টিক ইনভেস্টর বা ইনস্টিটিউশন, এটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, হেজ ফান্ড হতে পারে, ইত্যাদি। এর মিউচুয়াল ফান্ডের মতোই কোম্পানি, তারা এখানে 5.4% এখানে কিন্তু স্টেক করেছেন। মানে ইন্ডিয়ান ডোমেস্টিক ইনস্টিটিউশন, মানে ডোমেস্টিক মানে ইন্ডিয়ান, আমাদের দেশীয় যে ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনের কথা বলা হচ্ছে। এরপর ফরেন ইনস্টিটিউশন কি আছে,
আপনার বিদেশি যে মিউচুয়াল ফান্ড কোম্পানি, হেজ ফান্ড কোম্পানি বা আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, তারা কিন্তু এখান থেকে 17.9% কিন্তু এখানে ইনভেস্ট করে রেখেছেন, ঠিক আছে। এছাড়াও রিটেল মানে আমার আপনার মতো ব্যক্তি এখানে 9% ইনভেস্ট করে রেখেছেন, ঠিক আছে। যাই হোক, এই ওভারঅল পিকচারটা দেখে কোম্পানিটার যে শেয়ার হোল্ডার প্যাটার্ন সেটাও একটা স্ট্রং মনে হচ্ছে, তাই তো। যাই হোক, এখানে আপনার যে মিউচুয়াল ফান্ড স্কিম, এই স্কিমের যে পরিমাণ বাইং এবং সেলিং এই স্টকের ওপরে আসছে বা আসতে পারে, তার উপরে কিন্তু আপনার একটুখানি প্রফিট এবং লসের সম্ভাবনা তৈরি হতে পারে। সেটা আপনারা এনএসসির চার্টে গিয়ে দেখবেন, এনএসসির চার্ট নয়, এনএসসির ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে মিউচুয়াল ফান্ড স্কিম কীভাবে এখানে বিনিয়োগ করছে বা উইথড্রল করছে বা কী করছে না করছে, তার একটা নির্দিষ্ট মানে প্রক্রিয়া আছে এবং সেই অ্যাকর্ডিং কিন্তু আপনারা অ্যানালাইসিস করতে পারবেন মিউচুয়াল ফান্ড স্কিমের ভূমিকা কী আছে, ভিউ কী আছে এই স্টক নিয়ে। যখনই মিউচুয়াল ফান্ড স্কিমের ভূমিকা আপনারা মোটামুটি জানতে পারবেন, তার পরবর্তীতে আপনাদের স্টেপ নিতে সুবিধা হবে, বুঝতে পারলেন। মিউচুয়াল ফান্ড মানে যে ফান্ড ম্যানেজার থাকে তারা কিন্তু একটা ব্যাপক পরিমাণ অভিজ্ঞ হয় এবং এখান থেকে যে পরিমাণ রিটার্ন জেনারেট করছে, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কিন্তু মিনিমাম 12% রিটার্ন দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে এই স্কিম যেটা আছে, এই স্কিমের যে ফান্ড ম্যানেজার, সেই ফান্ড ম্যানেজার আপনাদেরকে বেটারভাবে গাইড করতে পারে কিভাবে আপনি এনএসসি যখন ওয়েবসাইটে যাবেন, এই যে স্টকে কত পরিমাণ হোল্ডিং বাড়াচ্ছে কি কমাচ্ছে, ঠিক আছে, পার ডে কতটা অর্ডার দিচ্ছে না দিচ্ছে, তার ডাটা কিন্তু আপনি মোটামুটি পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এটা কিভাবে পাবেন, ওখানে আমি একটা নেক্সট ভিডিও করে দেখিয়ে দেবো, সেটা আপনারা মোটামুটি বুঝতে পারবেন। যাই হোক, আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি বুঝতে পারি, তারপরে আমাদের যে নেক্সট যেটা আছে অ্যাসেট কোয়ালিটি, দেখুন পিএফসির অ্যাসেট কোয়ালিটি সেটা আমাদের বুঝতে হবে। এখানে লোন বুক আছে, অর্থাৎ পিএফসি কত পরিমাণ লোন দিয়ে রেখেছে, ঠিক আছে। লোন যে কোম্পানিগুলো আছে ইলেকট্রিক কোম্পানি, তাদের কত পরিমাণ লোন দিয়ে রেখেছে এবং কিভাবে সেগুলো ইউটিলাইজ হচ্ছে সেটার কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। আর সেকেন্ড এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, এক্ষেত্রে যে অ্যাসেটগুলো অর্থাৎ যে লোনগুলো রিকভারি হচ্ছে না বা সুদ দিচ্ছে না বা আসলও দিচ্ছে না, ঠিক আছে, এই যে অ্যাসেট, এই অ্যাসেটটাকে আমরা কি বলি, নন পারফর্মিং অ্যাসেট। এই যে নন পারফর্মিং অ্যাসেট, এটা আমরা বুঝলাম এবং এর পরবর্তীতে আমরা লোন বুকটা একটু দেখার চেষ্টা করব। পিএফসি একটি ঋণ মানে দাতা কোম্পানি এবং কাকে ঋণ দেয়, বিদ্যুৎ খাতে এরা ঋণ দেয়। এক্ষেত্রে এর মধ্যে বিদ্যুৎ বোর্ড এবং বেসরকারি বিদ্যুৎ কোম্পানি এবং অন্যান্য সরকারি সংস্থা রয়েছেন। সুতরাং সরকারি সংস্থা আপনার যেগুলো রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে তো কোনো সমস্যার কারণ নেই। বেসরকারি কোম্পানি এবং বিদ্যুৎ বোর্ডেও কোনো সমস্যা নেই, কারণ কি সেটাও একটা গভর্নমেন্ট কোম্পানি। আর বেসরকারি সংস্থা যেগুলো আছে, এখনও পর্যন্ত প্রত্যেকটা বিদ্যুৎ কোম্পানি প্রফিটেবল কোম্পানি, ঠিক আছে, এখনও পর্যন্ত প্রত্যেকটা বিদ্যুৎ কোম্পানি প্রফিটেবল কোম্পানি। সেক্ষেত্রে এখানে মানে লোন বুক আনক্লিয়ারের কোনো জায়গা নেই এবং এখান থেকে ব্যাপক পরিমাণ মানে রিটার্ন আসে, সেটা মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। আর এই যে ক্লায়েন্ট বেস, অর্থাৎ এখানে আমরা অ্যাসেট কোয়ালিটি বললাম, এটাই কিন্তু আমাদের ক্লায়েন্ট বেস হয়ে গেল অর্ডার লোন বুকে। প্রথমত বিদ্যুৎ বোর্ড এখান থেকে টাকা পাচ্ছে, মানে এখান থেকে লোন নিচ্ছে এবং সরকারি সংস্থা কিছুটা আছে এবং বেসরকারি বিদ্যুৎ কোম্পানি কিছুটা আছে। এর যদি ইন ডিটেলস আরও দেখতে হয়, সেটা আমাদের পরবর্তীতে আমরা আলোচনা করব। এরপর এনপিএ, দেখুন নন পারফর্মিং অ্যাসেট, এই কোম্পানির যে নন পারফর্মিং অ্যাসেটগুলো আছে সেগুলো রিকভার করার জন্য ভালোভাবে পরিচালনা করছেন, ঠিক আছে, এবং নতুন প্রভিশন আনছেন সেটা যেন রিকভার হয়, ঠিক আছে। যদি রিকভার হয় সেক্ষেত্রে এই কোম্পানির দিকে একটা প্লাস পয়েন্ট কিন্তু অবশ্যই আসবে, ক্লিয়ার। এরপর গ্রোথের সম্ভাবনা, এই যে কোম্পানি পিএফসি কোম্পানি কিন্তু এমন একটা সেক্টর আছে, অর্থাৎ বৈদ্যুৎ সেক্টরে আছে। এক্ষেত্রে বিভিন্ন বাজেটে বিভিন্ন অধিবেশনে কিন্তু গভর্নমেন্ট এই বিদ্যুৎ জেনারেশন এবং নতুন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ জেনারেশনকে ব্যাপক পরিমাণ সমর্থন জানায় এবং অলরেডি কিন্তু সেই পরিমাণ কিন্তু আপনার ফান্ডিং এখানে আসছে এবং সঙ্গে সরকারের যে মনোভাব, সেই মনোভাবটাও কিন্তু একই রকমভাবে মার্কেটে যে বিদ্যুৎ কোম্পানিগুলো আছে তাদেরকে উৎসাহিত করা, সঙ্গে নতুন জায়গা বা স্কোপ করে দেওয়া, সেটা কিন্তু গভর্নমেন্ট করছে।
এরপর ডাইভার্সিফিকেশান, পিএফসি কোম্পানি নতুন নতুন যে পাওয়ার প্রজেক্ট এবং সৌরবিদ্যুৎ বলুন বা গ্রিন এনার্জি বলুন বা ইত্যাদি ইত্যাদি এইসব যে সেক্টর আছে সেই সেক্টরেও কিন্তু ছোট ছোট পরিমাণ বিনিয়োগ করার চেষ্টা করছেন এবং সেখান থেকে তাদের যে রিস্কটা সেটা মিনিমাইজ এবং তাদের যে ইনভেস্টটা সেটা বৈচিত্র্য অর্থাৎ ডাইভার্সিফিকেশান করার চেষ্টা করছেন। এরপর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা কীভাবে করব সেটা একটু দেখব। যাক, আমরা আমাদের যে ওয়েবসাইট সেটা একটু খুলে নেওয়ার চেষ্টা করব। এসসি স্ক্রিনার, দেখুন আমরা পিএফসি অর্থাৎ পাওয়ার ফিন কর্পোরেশন লিমিটেড এখানে ওপেন করে নিয়েছি স্ক্রিনারে এবং এখানে আমরা একটু ডাটাটা দেখব। প্রথমত এর দেখুন 516 এর কারেন্ট মার্কেট প্রাইস আছে, ঠিক আছে। এর মার্কেট ক্যাপ আছে 1,70,173 কোটি টাকা, ঠিক আছে। যাই হোক, এখানে কারেন্ট মার্কেট প্রাইস দেখাচ্ছে, এখানে বুক ভ্যালু দেখুন, এখানে বুক ভ্যালু অর্থাৎ এই কোম্পানিটা ফাইন্যান্স কোম্পানি, বাই চান্স এই কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি 306 টাকা পাবেন, অর্থাৎ 516 টাকা আপনি ইনভেস্ট করে আপনার 306 টাকা আপনি পাবেন। এক্ষেত্রে আমি আগে ক্যালকুলেট একটা করে নিয়েছি, এক্ষেত্রে আপনার মানে 0.70% অর্থাৎ 17%, 0.17% আপনাকে এখান থেকে এক্সট্রা পে করতে হচ্ছে কোম্পানির সাইজ অনুযায়ী, ঠিক আছে। এটা মেন ফ্যাক্ট, ফাইন্যান্সিয়াল সাইজ অনুযায়ী বা অ্যাসেট সাইজ অনুযায়ী, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এখানে সেক্টর পি রেশিও মোটামুটি ফেভারেবল আছে। আরওসিই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা 10-এর ওপরে থাকলে বেস্ট, অর্থাৎ আপনার সমগ্র যে অ্যাসেট, আপনার লোন অ্যাসেট এবং আপনার ইকুইটি অ্যাসেট অর্থাৎ যে প্রোমোটার যে ফান্ডিং, সেই টোটাল ফান্ডিং এক জায়গায় করে আপনার যে পরিমাণ রিটার্ন জেনারেট হচ্ছে সেটাকে কিন্তু আরওসিই আমরা এখানে বলছি। আরওই রিটার্ন অন ইকুইটি, এটা আপনার ইকুইটি অনুযায়ী অর্থাৎ শেয়ার হোল্ডাররা যে পরিমাণ বিনিয়োগ করছে, অর্থাৎ ধরুন আমি একটা শেয়ার হোল্ডার আছি, আমি যে পরিমাণ সেই কোম্পানিতে বিনিয়োগ করলাম সে বিনিয়োগের পরিবর্তে কত পরিমাণ রিটার্ন পাচ্ছি সেটাকে এখানে দর্শায়। এটা দেখুন যত বেশি হবে, আমরা কি এফডি করি বা মিউচুয়াল ফান্ড করি বা স্টকে বিনিয়োগ করি, কেন করি? পার্সেন্ট অফ ইন্টারেস্ট বা পার্সেন্ট অফ কম্পাউন্ডিং যেন বেশি আসে তার জন্য। তো ঠিক তেমনই এটা 20-র ওপরে হওয়া উচিত, তাহলে এই স্টকটা বেটার পজিশনে আছে, ঠিক আছে। এটা আমরা বুঝলাম রিটার্ন অন ইকুইটি। এছাড়াও আমাদের দেখুন ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন, অর্থাৎ কোম্পানির হাতে ধরুন 100 টাকা আছে, সেটা কোম্পানি কীভাবে ইউটিলাইজ করে কতটা রিটার্ন আনছে, দেখুন এখানে 100% আছে। সুতরাং কোম্পানি তাদের যে অ্যাসেটটা খুব ভালোভাবে এখানে ইউটিলাইজ করছে, ঠিক আছে। এটাও আমাদের একটা বিষয়। এখানে দেখুন প্রাইস টু আর্নিং রেশিও 8.21 আছে, 8.21 সবথেকে বেস্ট পজিশনে আছে, ঠিক আছে, সবথেকে বেস্ট পজিশনে আছে। অর্থাৎ আপনার এই কোম্পানিতে আপনি বিনিয়োগ করছেন, অর্থাৎ 8 টাকা 21 পয়সা যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনি এখান থেকে 1 টাকা ইনকাম করবেন, ঠিক আছে। এর অর্থ হলো এটাই, প্রাইস টু আর্নিং রেশিওর অর্থ হলো এটাই যে আপনি 8 টাকা 21 পয়সা এখানে বিনিয়োগ করলে আপনি 1 টাকা ইনকাম করবেন। সেটা আমরা বললাম যে বেস্ট পজিশনে আছে, এটা দেওয়াই যায়, ঠিক আছে। এবং এই কোম্পানিটা পাওয়ার সেক্টরে যে ফাইন্যান্স করে তার মার্কেট লিডার, এটা আমাদের বুঝতে হবে। ডেপথ অন ইকুইটি রেশিও, এটা দেখে প্যানিক করার কোনো কারণ নেই, 1-এর নিচে থাকলে সেটা বেটার, আমরা সবাই জানি। কিন্তু যেহেতু এটা আপনার ফাইন্যান্স কোম্পানি, ঠিক আছে, সেহেতু এটা আপনার একটু বেশি থাকবেই, ঠিক আছে। এটা গেল প্রোমোটার হোল্ডিং, যেটা আমরা দেখে আসলাম, ঠিক আছে। রিটার্ন অন ইকুইটি এটাও ঠিক আছে, মোটামুটি সব কিছু আছে। এখানে প্রফিট গ্রোথ দেখুন মোটামুটি ঠিক আছে, এখানে আপনার সেলস গ্রোথ দেখুন মোটামুটি ঠিক আছে। এরপর আমরা একটু আসবো পি রেশিও, আর নিচে আসুন, নিচে দেখুন আমাদের এইটা হচ্ছে টোটাল সেকশন পিয়ার টু পিয়ার কম্প্যারিজনের। অর্থাৎ এখান থেকে আমরা একটুখানি বুঝবো যে এই যে স্টক, এই স্টকের যে সেক্টর ওয়াইজ এই স্টক কীভাবে কাজ করছে এবং কতটা ভালো এখানে কাজ করছে এবং এই স্টকের সত্যিই কোনো অ্যাডভান্টেজ আছে কিনা এবং এখানে যে রেগুলার প্রফিট মার্জিন থেকে শুরু করে এভরিথিং এগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা আমরা একটু দেখব। প্রথমত দেখুন এখানে
ফার্স্ট যে স্টক দেখাচ্ছে সেটা আইআরএফসি, রেলে ফাইন্যান্স করে। এটা আমরা অ্যাভয়েড করে আমরা শুধু এটাই দেখব, মানে নিচেরগুলো দেখব। নিচেরগুলো সবগুলোই আপনার ইলেকট্রিকে ফাইন্যান্স করে। এক্ষেত্রে পাওয়ার ফিন কর্পোরেশন 515 টাকা 55 তো 16 টাকার আশেপাশে ট্রেড হচ্ছে। এর মার্কেট ক্যাপ দেখুন 1,70,136 কোটি আছে, ঠিক আছে। এর ফ্রি ক্যাশ ফ্লো মাইনাসে আছে, মাইনাস 1,00,000 কোটির আশেপাশে আছে, ঠিক আছে। প্রত্যেকটা কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো মাইনাসেই আছে। এবং আরওই, রিটার্ন অন ইকুইটি, দেখুন এখানে বেটার পজিশান আছে। বেটার পজিশান কেন বললাম, 21.33 আছে রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি যত বাড়বে তত বেস্ট, ঠিক আছে, সেই কোম্পানির জন্য। এছাড়াও সেলস ভিআর মোটামুটি স্টেবল পজিশানে আছে 3 বছরের, এবং ডেপ্থ অন ইকুইটি এটাও মোটামুটি স্টেবল পজিশানে আছে। তবে এই যে কোম্পানিগুলো আছে না আপনার রিক ইন্ডিয়া, এর থেকে কিন্তু অনেকটাই বেশি আছে, ঠিক আছে, অনেকটাই বেশি আছে। মার্কেট সাইজের দিক থেকেও দেখুন খুব একটা বড় কোম্পানি কিন্তু পাওয়ার ফিন কর্পোরেশন না। সেক্ষেত্রে কিন্তু এখানে 1,00,000 কোটি আপনার প্রায় মাইনাস ক্যাশ ফ্লোতে আছে, ঠিক আছে। আর এখানে দেখুন এটা আপনাদের 60,000 সামথিং, হ্যাঁ 60,000 আপনার কোটি আপনার কিন্তু মাইনাস ক্যাশ ফ্লোতে দেখাচ্ছে। এবং এখানে আরও বেটার পজিশানে আছে, এবং সেলস ভিআরও মোটামুটি বেস্ট আছে, ঠিক আছে। এখানে ডেপ্থ অন ইকুইটি খুব কম আছে, মানে মোটামুটি কম আছে, ঠিক আছে। এর থেকে তো মানে 2 পয়েন্ট কমই আছে, সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। এবং পি রেশিও দেখুন এখানে আপনার পাওয়ার ফিনে খুব ভালো আছে, ঠিক আছে, পাওয়ার ফিনে খুব ভালো আছে। এবং আপনার সেলস গ্রোথ সেটাও মোটামুটি বেস্ট আছে, সঙ্গে আপনার প্রফিট গ্রোথও বেস্ট আছে, ঠিক আছে। আপনার এখানে প্রফিট ভিআর দেখুন, প্রফিট ভিআরও ঠিক আছে। আপনার মোটামুটি অ্যাপ্রক্স যে বিভিন্ন যে ইন্ডিকেটর, ঠিক আছে, সেলস ভিআর, প্রফিট ভিআর 6 মাস, 3 মাস বা কোয়ার্টারলি, সেগুলো মোটামুটি অ্যাভারেজ আছে। এছাড়াও প্যাট, প্রফিট আফটার ট্যাক্স, দেখুন প্রফিট আফটার ট্যাক্স এখানে কিন্তু আপনার পাওয়ার ফিন কর্পোরেশনের বেশি আছে, ঠিক আছে। এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। পাওয়ার ফিন কর্পোরেশনের 5,543 কোটি টাকার আশেপাশে কিন্তু এখানে আপনার প্রফিট ভিআর আছে, ঠিক আছে। আর আরওই, রিটার্ন অন ইকুইটি অন 5 ইয়ার্স দেখুন 20.15% কিন্তু ধরে রেখেছে। এবং নিচে রিক ইন্ডিয়া সেগুলো 20.22, হ্যাঁ 20.24% ধরে রেখেছে। এই হলো মেন ফ্যাক্ট। এবার এখানে দুটো কোম্পানি নিট টু নিট আপনার ফাইট করছে, ঠিক আছে, এই দুটো রিক ইন্ডিয়া এবং পাওয়ার ফিন কর্পোরেশন। এক্ষেত্রে পাওয়ার ফিন কর্পোরেশনের যে অ্যানালাইসিস সেটা পরের দিন আসতে চলেছে, এবং দুটোই কিন্তু সেম সেক্টরের মানে স্টক, ঠিক আছে। যাই হোক, এবার আমরা কোয়ার্টারলি একটা রেজাল্ট দেখব যে এই স্টক কীভাবে পারফরমেন্স করলো। দেখুন ফাইন্যান্সিং প্রফিট, ঠিক আছে, ফাইন্যান্সিং প্রফিট এখানে আপনার দেখাচ্ছে কত, জুনে 8,886 কোটি টাকার আশেপাশে, ঠিক আছে। বিফোর ট্যাক্স এইটা আছে, বিফোর ট্যাক্স, ঠিক আছে, বিফোর ট্যাক্স। আর নিট প্রফিট এটা আছে, ঠিক আছে, নিট প্রফিট এখানে ট্যাক্স কাটার পরে নিট প্রফিট এটা আছে। এটা কিন্তু আপনাদের মেনশন করা হলো আর কি। এছাড়াও আপনার ইপিএস রেট দেখুন, ইপিএস ইন আরএস দেখুন, ইপিএস এই পরিমাণ কিন্তু বেড়েছে, ঠিক আছে, পার ইয়ার কিন্তু বেড়েছে বা পার কোয়ার্টারলি কিন্তু বেড়েছে, সেটা এখানে আপনার দেখে নিতে পারেন। ইপিএস এবং আপনার নিট প্রফিটও কিন্তু কোয়ার্টারলি বেড়েছে, ঠিক আছে। This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.